আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। পিলখানার ঘটনা সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করবে। বিকেলে সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস হলে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন তিনি। সরকার শহীদদের স্মৃতি অম্লান করে রাখতে সবকিছু করবে বলে জানান প্রধানমন্ত্রী। খান আলমিনের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। পিলখানার মর্মান্তিক হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক শোকাবহ অধ্যায়। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মতবিনিময় সভা। জাতীয় শহীদ সেনা দিবস 2026 উপলক্ষে এই সভার আয়োজন করে সেনাবাহিনী। 2009 সালের শহীদদের মহান আত্মত্যাগ। সভার শুরুতে শহীদ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। আমরা শহীদ মেজর সালে বলি, শহীদ এক্স, শহীদ ওয়াই বলি, নিজের পরিচয়ও দেই শহীদ মেজর সালের মিসেস বলি, বাট শহীদ হিসেবে গ্যাজেট আকারে ওনাদের নামটা এখনো আসেনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন করছি, এই 57 অফিসারের নাম যেন গ্যাজেট আকারে শহীদ হিসেবে গ্যাজেট আকারে বেরোনো হয়। সেই রিপোর্টে যেই সমস্ত ব্যক্তিবর্গকে ইমপ্লিকেট করা হয়েছে, তারা সিভিলিয়ান হোক অথবা মিলিটারি হোক, তাদেরকে দ্রুত যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রক্তাক্ত ও বেদনাবিধুর অধ্যায় হিসেবে আখ্যায়িত করেন এই দিনটিকে। বলেন, এই ঘটনা জাতির জীবনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। সরকার শহীদদের স্মৃতিকে অম্লান করে রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করার কথা জানান প্রধানমন্ত্রী। পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব। 25 ও 26 ফেব্রুয়ারি ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে হয়তো ক্ষমা করবে না। তাই সেনাবাহিনীও আপনাদের সঙ্গে আলোচনা করে 25 এবং 26 ফেব্রুয়ারি স্মৃতিকে অম্লান করে রাখতে বর্তমান সরকার ইনশাল্লাহ কাজ করবে। পিলখানার ঘটনা সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরো শক্তিশালী করবে। পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরো আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই, এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করার উপর গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব ইনশাআল্লাহ। খান আলামিন, আরটিভি, ঢাকা। এর আগে পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে তারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনীর প্রধান, বিজিবি প্রধান ও শহীদ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, নতুন কমিশন নয়, অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশই ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। শাকিবুর রহমানের রিপোর্ট। নির্মম ও নৃশংস পিলখানা ট্র্যাজেডির 17তম শাহাদত বার্ষিকী স্মরণে জাতীয় শহীদ সেনা দিবসের শুরুতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সেনা, নৌ, বিমান বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক শ্রদ্ধা জানান শহীদদের। এরপর শহীদ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। নীরবে চোখের পানি ঝরে পরিবারের সদস্যদের। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, জঘন্য এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য নতুন করে কোনো কমিশন গঠন নয়, অন্তর্বর্তী সরকারের আমলে স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট ধাপে ধাপে বাস্তবায়ন করবে সরকার। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে, সেই সুপারিশমালা অনেকগুলো বাস্তবায়নে আর বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল পর্যায়ে আছে, কিছু অ্যাপিলেট ডিভিশনও হয়তো আছে, এই জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে।
আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং শহীদ পরিবারদের এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে, যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদেরকে জাতীয় জীবনে আর না নেক্সট ভবিষ্যতে। শহীদ পরিবারকে আশ্বস্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, পিলখানা হত্যার যথাযথ বিচার নিশ্চিত করবে সরকার। এই জঘন্য হত্যাকাণ্ডের নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। 2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় অবস্থিত বিডিআর সদর দপ্তরে নারকীয় ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন সেদিন। সাকিবুর রহমান, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের তালিকা পুনর্মূল্যায়ন করবে সরকার। রাজনৈতিক বিবেচনায় বাদ পড়াদের যাচাই বাছাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানান মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা জানান। বলেন, তাদের পুনর্বাসনের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এদিকে প্রথমবারের মতো বিরোধী দল জামায়াতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দেখুন সাদিয়া কানিজের রিপোর্ট। সরকার গঠনের পর থেকে সচিবালয়ে নিয়মিত অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী প্রতিমন্ত্রীরা সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে পাচ্ছেন গুরুত্বপূর্ণ নানা দিক নির্দেশনা। প্রধানমন্ত্রীর সঙ্গে বুধবার সকালে সাক্ষাৎ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক বিবেচনায় অনেকেই বাদ পড়েছে, তাদেরকে যাচাই বাছাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে, সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিলেন। তো আমরাও ওনার দিক নির্দেশনা নিয়েছি এবং এখানে কিছু বঞ্চিত পরিবাররা রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে তাদেরকে বিভিন্ন যে পুনর্বাসনের যে সহায়তা সেগুলো প্রদান করা হয় নাই সঠিকভাবে। তো সেগুলো আমরা দেখছি, খতিয়ে দেখছি। নতুন প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়তে রাষ্ট্রের সবগুলো প্রচার ও সামাজিক মাধ্যমকে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। দুপুরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন একথা জানান। বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও আমরা কিভাবে কাজে লাগাতে পারি, আমরা এই ধরনের একটা দিক নির্দেশনার মধ্যে আজকের আলোচনা সীমাবদ্ধ ছিল। আমরা সেই অনুযায়ী একটা প্রস্তাবনা তৈরি করে ভবিষ্যতে আবার কথা বলবো। এদিকে নতুন সরকার গঠনের এক সপ্তাহ পর প্রথমবারের মতো সচিবালয়ে আসেন জামায়াত নেতারা। বুধবার বেলা 11টায় সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। 28 ফেব্রুয়ারি চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জামায়াতের ইফতার অনুষ্ঠানের দাওয়াতপত্র প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন তারা। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিরোধী দল ও সরকারি দলের মধ্যে সুন্দর সমন্বয় ও সংহতির মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে চান তারা। রাজনীতির রাজপথ ময়দানের রাজনীতি সেটাও নিয়মতান্ত্রিক, কিন্তু মূলত পার্লামেন্টকেই রাজনীতির বিতর্কের জায়গা হিসেবে কাজে লাগানোই হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসির মূল আলোচনা। সেই সম্পর্কে কিছু সংক্ষিপ্ত খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মত বিনিময় হয়েছে। এ সময় মুঠোফোনে বিরোধী দল নেতা জামায়াতের আমিরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের সময়ে যে চুক্তি হয়েছে সেটি এখনও বলার মতো কোনো অবস্থান তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী আব্দুল মুক্তাদির। সচিবালয় নিজ মন্ত্রণালয় সভাকক্ষে এমন মন্তব্য করেন তিনি। চুক্তির পক্ষে বিপক্ষে কি আছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ ইস্যুটা যেহেতু এখনও বিকাশমান, সে কারণে এই বিষয়ে এখন কোনো মন্তব্য করতে রাজি নন তিনি। চাঁদাবাজি বন্ধের ক্ষেত্রে আশ্বাস নয়, কাজ করার প্রত্যয় জানান মন্ত্রী। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে বিগত সরকার কয়েকদিন আগে করেছে, সেটি
ব্যাপারে এখনো আপনাদেরকে বলার মতো আমাদের কোনো অবস্থান তৈরি হয়নি। জামাতের অবস্থানের প্রেক্ষিতে বিএনপি সরকারও প্লট এবং করমুক্ত গাড়ির সুবিধা নেয়নি। বিকেলে রাজধানী ইব্রাহিমপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এই কথা বলেন। তিনি দাবি করেন সরকারি প্লট সুবিধা গ্রহণ না করা এবং বিনা ট্যাক্সের গাড়িতে না চলার অঙ্গীকার প্রথম করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। তাদের এই নীতিগত অবস্থান পরবর্তীতে সরকারের সিদ্ধান্তেও প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠান শেষে দেশ জাতীয় মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আমরা সবার আগে বলেছিলাম আমাদের এমপি মন্ত্রী কেউ হলে সরকারি প্লট নিবে না, বিনা ট্যাক্সের গাড়ি আমরা চড়বো না। আলহামদুলিল্লাহ আমাদের রাস্তা ধরে সরকারি দল একই ঘোষণা দিয়েছে, তাদেরকে অভিনন্দন। আমরা বলেছিলাম প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা মারা যাওয়ার পরে তাদের লাশ নিয়ে আর টানাটানি ঠেলাঠেলি হবে না। আমরা সম্মানের সাথে রাষ্ট্রীয় দায়িত্ব এবং করেছে আমাদের ঘাড়ের উপর তাদের পবিত্র লাশ বাংলাদেশে নিয়ে আসবে। বর্তমান সরকার একই ঘোষণা দিয়েছে, তাদেরকে অভিনন্দন। রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি দাবি জানান। নাহিদ ইসলাম বলেন ২৪শে জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এজন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না। সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিশংসন করতে হবে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার নিশ্চিত করা নতুন সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেই সময় রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসতে পারেনি দেখে রাষ্ট্রপতি পরিবর্তন হয়নি, নাহলে কিন্তু অন্তর্বর্তী সময়েই রাষ্ট্রপতি পরিবর্তনের দাবি জনগণের পক্ষ থেকে ছিল। যে রাষ্ট্রপতি এখন চলে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার, আমরা সবাই সেই সময়ের অপেক্ষা আছি। এখন সময় এসেছে তার অভিশংসন করে তাকে সরানো, দ্বিতীয়ত তার বিরুদ্ধে মামলা করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা। এটা আমরা মনে করি এই নতুন সরকারের অন্যতম দায়িত্ব। অবৈধ সম্পদ অর্জনের দায়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তার সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জাল সনদে চাকরি প্রদানের অভিযোগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান সহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। শাকিলা কর্মীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যাসিনো কাণ্ডে দেশজুড়ে আলোচিত যুবলীগ নেতা সম্রাট ২০২০ সালে তার বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দাখিল করেছিল দুদক। তার বিরুদ্ধে বুধবার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত। তাকে ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড, সেই সাথে ২০ লাখ টাকা জরিমানা ও সকল সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়। আসামির উপর আরোপিত দণ্ডসমূহ একটির পর অপরটি চলবে। একই সাথে অভিযোগপত্রে আসামির অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হলো। আসামি পলাতক অবস্থায় আছে, পলাতক অবস্থায় থাকাতে মামলাটি ২১ জন সাক্ষী হয়েছে। এদিকে জালিয়াতির আরেক ঘটনায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান সহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন। অভিযোগ রয়েছে জাল সনদের মাধ্যমে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ২০ বছর ধরে চাকরি করার সুযোগ দিয়েছিলেন তারা। জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করেছেন। এই মর্মে দুর্নীতি দমন কমিশনে অভিযোগের প্রেক্ষিতে ২৯/৮/২০২৩ একটি মামলা হয়েছিল। সেই মামলায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান সহ মোট ৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে। এছাড়া সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় ৯ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৪৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আজকে একটি মামলা দায়ের করেছে। শাকিলা করিম, RTV, ঢাকা।
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মনোনীত হয়েছেন আর্থিক খাত বিশেষজ্ঞ মুস্তাকুর রহমান। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানানো হয়। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বহুল আলোচিত ডক্টর আহসান এস মনসুরকে সরিয়ে সরকার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে মোহাম্মদ মুস্তাকুর রহমান এফসিএকে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নতুন গভর্নরকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্ত দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে 4 বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে। শর্ত মোতাবেক গভর্নর থাকাকালীন সময়ে মুস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংক থেকে বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। 1966 সালে জন্ম নেয়া মুস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন করেন। পোশাক শিল্প সহ বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে তিনি জড়িত রয়েছেন বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পাঠানো প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুরের নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজউদ্দৌলা খানের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। এদিকে রিটকারী আইনজীবী উপস্থিত না হওয়ায় জুলাই সনদ বাতিল চেয়ে করা রিটের পরবর্তী শুনানি হবে রোববার। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এদিন নির্ধারণ করে। এ সময় এজলাসে জামায়াত ও এনসিপির আইনজীবীরা উপস্থিত ছিলেন। এর আগে গত 18 ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশ চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে এমন বই যাতে না উঠে সেদিকে নজর থাকবে বলে জানিয়েছেন ডিএমপি। সকালে অমর 21-এ বইমেলা নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এসব কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার। মেলায় নাশকতার কোনো শঙ্কা নেই জানিয়ে বলেন, নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে রাত পোহালে বইমেলা শুরু হলেও এখনও প্রস্তুত হয়নি বেশিরভাগ স্টল। দীপ্তচন্দ্র পালকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন আব্দুর রহিম। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার শুরু হচ্ছে এবারের বইমেলা। প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 2টায় বইমেলার উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 প্রদান করবেন। বৃহস্পতিবার উদ্বোধন হলেও বুধবার দুপুর পর্যন্ত মেলা ঘুরে দেখা গেছে বেশিরভাগ স্টলের কাজ শেষ হয়নি। জোরে সোরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকালে মেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে আসেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর জানানো হয় প্রবেশ ও বাহিরপথে পর্যাপ্ত সংখ্যক আর্চওয়ের ব্যবস্থা থাকবে। মেলায় নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য এলাকা জুড়ে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। বইমেলায় বাংলা একাডেমি ও সরহদ্দি উদ্যান গেট কেন্দ্রিক এবং আভ্যন্তরীণ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। সাপ্তাহিক ছুটির দিনে লোক সমাগম বেশি হবে বিদায় ওই সময়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বইমেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণের আশপাশে কয়েকটি সড়কে ডাইভারশন থাকবে। বইমেলা কেন্দ্রিক বিভিন্ন প্রবেশ পথে নিরাপত্তা ব্যারিকেড স্থাপন করা হবে। এছাড়া পিকেট এবং মেলার আশপাশে চেকপোস্টের ব্যবস্থাও থাকবে। এদিকে 26শে ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। আব্দুর রহিম, RTV, ঢাকা। বিচার চলাকালীন বরিশালে আদালতের এজলাসে ঢুকে ভাঙচুর বিচারককে হেনস্থার নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে সুপ্রিম কোর্ট সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। দুপুরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে এই প্রতিবাদ সমাবেশে আয়োজন করে আইনজীবী সংগঠনটি। এর আগে মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের জামিন দেয়াকে কেন্দ্র করে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এজলাসে হট্টগোল করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সহ কয়েকজন আইনজীবী। এই ঘটনায় বেলা 12:30টায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করেছে পুলিশ।
প্রতি বছর ভর্তি ফি নেওয়া যাবে না, আদালতের এমন আদেশ অমান্য করে কিংবা ভিন্ন উপায়ে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই সংক্রান্ত প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয় বৃত্তির ফল ঘোষণা শেষে তিনি কথা বলেন 7 কলেজের বিষয় অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করেছে কিনা একটি কমিটি করে সেটি পর্যালোচনায় আনা হচ্ছে। এছাড়া গত বছর বন্ধ থাকা 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এবছর এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আগস্টে হতে যাওয়া 2 ম্যাচের টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সূচি আজ সকালে ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে আগামী 13 আগস্ট। এরপর কুইন্সল্যান্ড রাজ্যের ম্যাকাই শহরে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় 22 আগস্ট শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। মাকাই শহরে এটাই হবে প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ, যা দেশটিতে 12তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক করবে। আর ডারউইনে টেস্ট ফিরবে 22 বছর পর। এই ভেন্যুতে 2003 সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে একটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।